আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ অ্যান্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পেজে থেকে যারা দেখছেন তারা লাইক, ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে আমার একটা পছন্দের শাক রান্না করব, ভাজা করব। এই যে এখানে কার অঞ্চলে কী নামে এই শাকটাকে চিনেন আমি জানি না, কিন্তু আমরা হেঁচি শাক বলি। আর এই শাকটা কিন্তু খুবই মজার, আমার কাছে খুবই ভালো লাগে। অনেকভাবে কিন্তু এই শাকটা রান্না করা যায়, ভাজি করা যায়। তো আজকে আমি যেটা করব সেটা হয়েছে সাদা ভাজি করব। তো এমনি কিন্তু শাকগুলো আমি বেছে নিয়েছি। এখন কিন্তু ভালোভাবে ধুয়ে এরপর সিদ্ধ বসিয়ে দিব লবণ দিয়ে। এরপর যখন সিদ্ধটা হয়ে যাবে তখন আমি তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে এরপর এই শাকটাকে ভাজা করব। তো কিছুই কিন্তু দিতে হবে না, শুধু এমনি ভাজা করলে কিন্তু এই শাকটা অনেক ভালো লাগে। আর অনেক অন্য সময় দেখা যায় যে টমেটো দিয়ে এরপর সাথে যেটা আলুও দিই, ওইভাবে রান্না করলেও ভালো লাগে। কিন্তু আজকে আমি সাদা ভাজি করব। এই শাকটা আমি বেশিরভাগ সময় টমেটো আর আলু দিয়ে রান্না করি, কিন্তু আজকে আমি এইভাবে ভাজি করব। তো আর সাথে কিন্তু আজকে দুন্দুল রান্না করব। তো দুন্দুল চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর চিংড়ি মাছটা আজকে আমি বেটে রান্না করব, তাহলে কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়। এই জন্য কিন্তু এখানে আমি দুন্দুল কেটে নিয়েছি আর কিছু আলু দিয়েছি কেটে, এখন ভিজিয়ে রেখেছি পানির মধ্যে। এভাবে কিন্তু দুন্দুলটা রান্না করলে খুবই ভালো লাগে। আতিফার বাবার খুবই পছন্দ, কারণ ও তো সব সবজি খায় না, কিন্তু কিছু কিছু সবজি আছে ও খুব পছন্দ করে। তো তার মধ্যে কিন্তু এই দুন্দুলটা। তো আজকে এই দুন্দুলটা যেভাবে রান্না করব এভাবে কিন্তু খুবই মজার হয়। আর আমি শাকটা কিন্তু ধুয়ে এরপর সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এটার মধ্যে 2-3টা কলমি শাকও ছিল, তো ওইটাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর ভালোভাবে করে ধুয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধটা। আর এই শাকটা কিন্তু একদম কমে একদম অল্প হয়ে যাবে। আর একটু লবণ দিয়ে দিব এখনই। আর এটার মধ্যে কিন্তু আমি কোনো পানি দিব না সিদ্ধ করার সময়, কারণ যেটা পানিটা বের হবে এর মধ্যে থেকে সেটা দিয়ে কিন্তু একদম শুকিয়ে যাবে। আর এই শাকটা কিন্তু একদম যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি খুন্তির সাহায্যে একদম ভেঙে দিব, কারণ এইভাবে কিন্তু শাক রান্নাগুলো আমার কাছে ভালোই লাগে। কারণ যে কোনো শাকে আমি ভাজি করি যখন সিদ্ধ হয়ে যায়, এই যে খুন্তির সাহায্যে কিন্তু আমি শাকগুলো আবার ভেঙে দিয়েছি একটু। তো যেগুলো একটু আস্তে আস্তে ছিল। আর দেখতেই পাচ্ছেন শাকটা কমে কতটুকু হয়ে গিয়েছে, একদম পানি শুকিয়ে গিয়েছে। আর শাকটা আমি সুন্দর করে আরেকটু যে পানি একদমই না থাকে তো ওইভাবেই করে নামিয়ে ফেলবো। তো শাকের মধ্যে কিন্তু আর পানি দিতে হয় না। তো যে পানিটা বের হয় সেটা দিয়ে সিদ্ধ হয়ে গেলেই কিন্তু ভালো, বাড়তি পানি দিলে আবার দেখা যায় পানি থেকে যাবে। তো এখন কিন্তু আমি তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি শুকনা মরিচ। এইভাবে কিন্তু শাকটা ভাজা করলে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এই যে শুকনো মরিচটা দিয়েছি এটার ফ্লেভারটা কিন্তু অনেকটা ভালো হবে। অনেক আমার কাছে অনেক ভালো লাগে, জানি না আর কার ভালো লাগে কিনা। কিন্তু এইভাবে আমি যেভাবে শাকটা ভাজা করলাম এইভাবে করে দেখবেন যে খুবই ভালো লাগে। যখন পেঁয়াজটা একদম নরম হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে আসবে, তখন কিন্তু আমি শাকটা এর মাঝে দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে যে যতটুকু পরিমাণ পানি যদি থেকে থাকে সেটা কিন্তু একদম শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাবে। আর এই শাকটা কিন্তু আমার কাছে এমনি ভাজা করলে খুবই ভালো লাগে। এই যে শাকটা দিয়ে দিয়েছি, এখন কিন্তু নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখেই কিন্তু পানি নেই এটার মধ্যে শুকিয়ে গিয়েছে। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে ফেলবো। তো এই শাকটা যে টমেটো দিয়ে যে রান্না করি সেটা কিন্তু আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো আজকে কিন্তু অনেক গরম পড়েছে, রান্না করতে কিন্তু খুবই কষ্ট হয়েছে। তারপরে কিন্তু দেখা যায় খেতে হবে, রান্না তো করতেই হবে। তো অনেক দিন পরে, আর এমনিতেও অনেক দিন বৃষ্টি গিয়েছে, যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যে গরম অতিরিক্ত ভালো না, যখন বৃষ্টি আসে তখন একটু ভালো লাগে, কিন্তু সবসময় একেবারে বৃষ্টি হলে কিন্তু সেটাও অনেক ক্ষতিকর। তো এইখানে আমি দুন্দুলটা এখন রান্না করে নিব। আর চিংড়ি মাছ আমি বেটে নিয়েছি। আর এখানে এর সাথে কিছু পেঁয়াজ কুচি আমি ভেজে নিচ্ছি, নরম করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন কিন্তু এর মাঝে আমি আদা রসুন বাটা, সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। আর একটু পানিটা দিয়ে দিয়েছি যেন মশলাটা না পুড়ে যায় আর ভালোভাবে মশলাটা কষানো হয়ে যায়। আর কষানো হয়ে গেলে এর মাঝে আমি চিংড়ি বাটাটা দিয়ে দিব। এই যে দিয়ে দিয়েছি। আর পানিটা কিন্তু মশলা শুকিয়ে গিয়েছিল, তেলটা উপরে উঠে আসছে। আর এখন কিন্তু আমি আরেকটু পানি দিয়ে দিব, কারণ এই মাছটা দিয়ে কিন্তু আমি একটু কষাবো, এখন কষিয়ে নিব। এরপর কিন্তু দুন্দুলটা দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন যে মাছটা দিয়ে এরপর আমি একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব।
আর এইভাবে কষিয়ে নিলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই পানিটাও কিন্তু শুকিয়ে যাবে। যখন প্রায় শুকিয়ে যাবে তখন কিন্তু আমি আলু আর দুন্দুলটা এর মাঝে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর দুন্দুলটা শুধু রান্না করলে এমনি আমি পানি দিই না, কিন্তু যেহেতু আলু দিয়েছি তার মধ্যে একটু পানি দিতে হবে। এর জন্য আলু আর দুন্দুল দিয়ে কষানো হয়ে গেলে এরপর পানি দিয়ে দিব পরিমাণ মতো। এমনি যখন শুধু দুন্দুল রান্না করি তখন এর মাঝে আমি কোনো পানিই দিই না, কারণ দুন্দুল থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে কিন্তু রান্না হয়ে যায়। আর সাথে আলু দিলে কিন্তু একটু পরিমাণ পানি দিতে হয়, কারণ আলু তো পানি লাগে সিদ্ধ হতে। তাই এই তরকারিটা কিন্তু আমি যেভাবে রান্না করতেছি এইভাবে চিংড়ি মাছ বেটে খুবই কিন্তু মজার, খেয়ে দেখবেন। আমি কিন্তু প্রায় সময় এইভাবে রান্না করি। এই চিংড়ি মাছ কিন্তু বেটে আমি অনেক তরকারি রান্না করি, কারণ তরকারিটা একদম সম্পূর্ণ মিশে যায় আর ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আতিফার বাবা আতিফা খুবই পছন্দ করেছে। এই যে আলু আর দুন্দুলগুলো দিয়ে এখন আমি নেড়েচেড়ে কষিয়ে নিব আর পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। এই তরকারির মধ্যে একটু ঝোল রাখবো, কারণ আতিফার বাবার আতিফার ঝোল ছাড়া কিন্তু খেতে পারে না, ডাল লাগেই সব কিছুর মধ্যে। কিন্তু আজকে ডাল রান্না যেহেতু করব না, তো এই সবজিটার মধ্যেই একটু ঝোল রাখবো। তো এইভাবে কিন্তু এইভাবে এখনও যারা রান্না করে খাননি খেয়ে দেখবেন, খুবই কিন্তু মজার একটা রেসিপি। একবার খেলে কিন্তু দেখা যায় সবসময় এইভাবেই রান্না করবেন। আর এইখানে মানকচু ভাজা করতেছি, চাক ভাজা। তো এইভাবে কিন্তু ভাজা আমার খুবই ভালো লাগে। আর এই কচুটা আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে ভাজা করবার সময় হচ্ছিল না। তো আজকে ভাবতেছি যে করেই ফেলি। তো সিদ্ধ করে আগে এই কচুটা এভাবে কেটে এরপর সিদ্ধ করে লবণ দিয়ে একটু সিদ্ধ করে পানিটা ফেলে নিয়েছি, তাহলে আর অনেকে গলায় লাগে, তো লাগবে না। এইভাবে করলে আগে আপনারা এই কচুটা একটু সিদ্ধ করে নেবেন লবণ দিয়ে, এরপর পানিটা ফেলে যদি এইভাবে ভাজা করেন কোনো গলায় লাগবে না। তো এরপর আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো আর স্বাদমতো লবণ। আর যেটা আমি সাথে দিলাম সেটা হচ্ছে কিছু আটা দিয়ে দিয়েছি ক্রিসপির জন্য। আর এইভাবে ভাজা করলে কিন্তু খুবই ভালো লাগে। তো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার পেজে থেকে দেখছেন তারা লাইক, ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।